বিউটিফুল বাংলাদেশ। বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা কেমন আছেন? অন্যান্য দিনের মতো আজও আপনাদের নিয়ে যাব মধ্যযুগীয় ঐতিহ্যের শহর বাগেরহাটের বিভিন্ন জায়গায়। প্রথমেই আমরা চলেছি সোনাতলার ঢিবি দেখতে। উলুগ খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি 1418 সালে যশোরের 12 বাজার এলাকায় এসে তার সঙ্গী সাথীদের নিয়ে মিটিং করেন। এরপরে তিনি মুরলী কসবা হয়ে পূর্ব দিকে ভৈরব নদীর তীর ঘেঁষে এগোতে থাকেন। প্রতিমধ্যে রায়নগর নামক স্থানে একটি দিঘি খনন করেন। এভাবে বিভিন্ন জায়গা ঘুরে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ এবং ইসলাম প্রচার করতে করতে তিনি 1418 থেকে 1429 পর্যন্ত দীর্ঘ 11 বছর সময় নেন 12 বাজার থেকে বাগেরহাট পৌঁছতে। এই সামনে যে এই ডাইনাতে মোটামুটি 50 ফুট সামনে যান। বাগেরহাটে এসে তিনি যেখানে প্রথম পা রাখেন এই সেই সোনাতলা। বর্তমানে জায়গাটি সোনাতলা ঢিবি নামে পরিচিত। বাগেরহাট জনপদ সম্পর্কে ঐতিহাসিকগণ বলেন, শুরুতে অঞ্চলটি চন্দ্রদ্বীপের রাজা দনুজ মর্দন দেবের আওতাধীন ছিল। পরবর্তীতে 1415 খ্রিস্টাব্দে জৌনপুরের সুলতান ইব্রাহিম শর্কির নির্দেশে খান জাহান আলী 60,000 সৈন্য নিয়ে বাংলায় আগমন করেন এবং 1418 খ্রিস্টাব্দে তিনি বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম প্রচার শুরু করেন। আর এখানে এই যে পাথরগুলো দেখছেন, ধারণা করা হয় বাগেরহাটে আসার সময় হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি এগুলো সাথে করে নিয়ে আসেন এবং এখানে আস্তানা গাড়েন। জনশ্রুতি আছে হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি এই পাথরগুলো নাকি তার অলৌকিক ক্ষমতা বলে নদী দিয়ে ভাসিয়ে নিয়ে এসেছিলেন। হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে 12 বাজার থেকে শুরু করে সমস্ত ভাটি অঞ্চল জুড়ে 360টি মসজিদ নির্মাণ এবং 360টি দিঘি খনন করেছিলেন। 360 জন আউলিয়ার একজন আউলিয়া হযরত খান জাহান আলী রাদিয়াল্লাহু সালাম পার্বত্য চট্টগ্রাম থেকে তিনি যখন এই বাগেরহাটে আসেন তখন এই সোনাতলাতে তিনি প্রথম পা রাখেন। এখানে একটি মসজিদ ছিল যা কালের গর্ভে হারিয়ে গেছে, আর সেই মসজিদের চূড়াটি এই ইটগুলো দেখা যাচ্ছে এখন। সোনাতলায় এই পাথর ছাড়াও অনেক স্থাপনা ছিল, কিন্তু সময়ের ব্যবধানে এই মসজিদের মতোই সেগুলো আজ ঢিবিতে পরিণত হয়েছে। বাগেরহাট আসলে অবশ্যই আসবেন এই সোনাতলায় এবং দেখে যাবেন সুলতানি বাংলার ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক, বাগেরহাটে সভ্যতা বিস্তারকারী সেনা নায়ক, শাসক, দরবেশ হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত স্থানটি। বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, এখন আমরা বাগেরহাট খুলনা মহাসড়ক ধরে চলেছি সুন্দরঘোনা গ্রামের 60 গম্বুজ এলাকায়। যেতে পথে রাস্তার ডান দিকে রয়েছে 60 গম্বুজ মসজিদ এবং বামে সিংহায়ের মসজিদ। ইসলাম প্রচারের জন্য খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি মুসলমানদের প্রথম আবাদকৃত জনপদ বাগেরহাট সহ সমগ্র ভাটি অঞ্চল জুড়ে যে 360টি মসজিদ নির্মাণ করেছিলেন তারই একটি এই সিংহায়ের মসজিদ, যা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অত্যন্ত মূল্যবান। এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের 4 কোণে রয়েছে 4টি মিনার। তুগলকি স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদে এখনও নিয়মিত নামাজ আদায় করা হয়। লাল ইটের টেরাকোটার নকশায় নির্মিত এই স্থাপনাটি দেখতে অত্যন্ত সুন্দর। 600 বছরের ঐতিহ্য ধারণ করে হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির এই অমর কীর্তি আজও সগৌরবে দাঁড়িয়ে আছে বাগেরহাটের সুন্দরঘোনা গ্রামে। দেখতে হলে আপনাকে আসতে হবে মসজিদের শহর বাগেরহাটে। বিউটিফুল বাংলাদেশ।
বিউটিফুল বাংলাদেশ। হ্যাঁ, বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, বুঝতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি বাগেরহাট জাদুঘর দেখতে। ৬০ গম্বুজ মসজিদ চত্বরেই অবস্থিত মধ্যযুগীয় খেলাফতাবাদের প্রাপ্ত প্রাচীন প্রত্নসম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৯২ সালে এই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। কালা পাহাড়, ধলা পাহাড়, ওরা কিন্তু আর কেউ জীবিত নেই, কিন্তু কালা পাহাড় রয়ে গেছে বাগেরহাট ৭ গম্বুজ মসজিদের মিউজিয়ামে। এই জাদুঘরটিতে রয়েছে সুলতানি আমলে বহু প্রত্নতত্ত্ব সম্পদ। এছাড়াও এখানে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় ৬০০ বছরের পুরাতন মুসলিম আমলের সমৃদ্ধশালী বিস্তৃত নগরী খলিফাতাবাদের বা বাগেরহাটের প্রাচীন ইতিহাস ও প্রত্নতত্ত্ব সম্পদ সংরক্ষণ করে রাখা হয়েছে। ৪৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পশ্চিমমুখী ১ গম্বুজ বিশিষ্ট এই জাদুঘরটিতে রয়েছে ৩টি রুম। প্রতিটি রুমেই খলিফাতাবাদ, বারোবাজার এবং গৌড়সহ সুলতানি আমলে বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রাপ্ত মুসলিম আমলের ইমারত, আলোকচিত্র ও বিভিন্ন ধরনের প্রত্ন সম্পদ সংরক্ষিত করে রাখা হয়েছে প্রদর্শনের জন্য। চাইলে আপনিও ৫ টাকার টিকিট কেটে দেখে যেতে পারেন ৬০০ বছরের পুরাতন এসব অমূল্য প্রত্ন সম্পদ। রবিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলো এই জাদুঘর খোলা থাকে জনসাধারণের জন্য। ১৪৫৯ সালে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর পর খলিফাতাবাদের শাসনভার কার উপর ন্যস্ত হয়েছিল তা অবশ্য জানা যায়নি। তবে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে তার পুত্র সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ খলিফাতাবাদের শাসনভার পেয়েছিলেন এবং যুবরাজ হিসেবে নিজের নামাঙ্কিত মুদ্রা প্রকাশ করেছিলেন। আর এজন্যে বাগেরহাটে তিনি একটি টাকশালা প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে তার ছোট ভাই সুলতান আবুল মুজাফফর মাহমুদ শাহ এই টাকশাল থেকে নিজের নামে মুদ্রা তৈরি করেছিলেন। এভাবে ১৫৩৮ সাল পর্যন্ত খলিফাতাবাদ হুসেন শাহী বংশের শাসনাধীনে ছিল। সময় বয়ে গেছে অনেক, কিন্তু কালের সাক্ষী হয়ে আজও রয়ে গেছে সেই পুরনো সম্পদ বাগেরহাটের এই ৬০ গম্বুজ জাদুঘরে। বন্ধুরা, ৬০০ বছর আগেকার সেই খলিফাতাবাদ রাজ্যের বহু স্মৃতি আজও টিকে আছে বাগেরহাটের আনাচে কানাচে। আমরা যেন সেই রাজ্যকে খুঁজে ফিরছি। হ্যাঁ, খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি মগরা গ্রামে। আর এখানে রয়েছে হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত বসত বাড়িটি। কথিত আছে এই বাড়িটি হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির রাজবাড়ি হিসেবে এই বাড়িটি ব্যবহৃত হতো। বাড়িটি ৭টি দেয়ালে ঘেরা ছিল। এই বাড়িতে সোনার মসজিদ, জোহরাখানা, সদর বৈঠকখানা ইত্যাদি ছিল, যা এখন আর অবশিষ্ট কিছুই নেই। তবে এখানকার ২০ পুকুর, আন্দির মহল, দিঘি এখনও টিকে রয়েছে। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ১৯৯৯ সালে ২৭ বিঘা বসত বাড়ির জমি হুকুম দখল করে। বর্তমানে এখানে খোঁড়াখুঁড়ি চলছে খান জাহান আলীর বসত বাড়িটি আবিষ্কারের জন্য। এই সেই হযরত খান জাহান আলী রাজুসালামের বাসভূমি। এতদিন একটি মাটির নিচে ঢাকা ছিল। প্রত্নতাত্ত্বিক বিভাগ এই বাসভূমিটি সংস্কারের জন্য কাজ চালিয়ে যাচ্ছে।
চলেছি বাগেরহাট রূপসা রেলপথের যাত্রাপুর রেল স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে প্রাচীন ভৈরব নদীর পূর্ব তীরে কোদলা গ্রামে। আর সেখানেই রয়েছে রাজা প্রতাপাদিত্যের উল্লেখযোগ্য একটি স্মৃতি মঠ, যা অযোধ্যা মঠ বা সুধর্ম মঠ নামে পরিচিত। সুজলা সুফলা বলতে যা বোঝায়, বাগেরহাটের এই সোনালী ফসলের ক্ষেত, সবুজ বনাঞ্চল, বহতা নদী, এখানকার ঘর বাড়ি, রাস্তাঘাট, হাট বাজার, মানুষের আন্তরিক হাসি মুখ সবকিছু মিলিয়ে ঠিক যেন সেরকমই একটা আদর্শ গ্রাম। হ্যাঁ, আমরা চলে এসেছি বাগেরহাট সদরের কোদলা গ্রামের অযোধ্যা মঠে। বাংলায় নবাবী শাসনের অবসানের পর বাংলার অন্যান্য অঞ্চলের মতো বাগেরহাটও চলে আসে 12 ভূঁইয়াদের অধিকারে। তখন এই অঞ্চল ছিল বৃহত্তর যশোর রাজ্যের অন্তর্ভুক্ত। 1577 সালে প্রতাপাদিত্যের পিতা রাজ সনদ লাভ করার পরে যশোর রাজ্যের পত্তন হয়। প্রতাপাদিত্য ছিলেন এই বংশের সবচেয়ে শক্তিশালী রাজা। তিনি 1597 সাল থেকে 1611 সাল পর্যন্ত যশোর রাজ্যের রাজা ছিলেন। প্রতাপাদিত্য তার সময়কালে যশোর রাজ্যে 14টি দুর্গ প্রতিষ্ঠা করেছিলেন, যার একটির নাম চাকশ্রী। আর আপনারা দেখছেন প্রায় 500 বছর আগে রাজা প্রতাপাদিত্যের নির্মিত অযোধ্যা মঠ বা সুধর্ম মঠ। এই মঠের বিশেষ আকর্ষণীয় দিক হচ্ছে এর বাইরের অলঙ্করণ। খ্রিস্টীয় 16 শতাব্দীর উড়িষ্যা অঞ্চলের রেখা স্টাইলে মন্দির নির্মাণ পদ্ধতির সাথে এর নকশার মিল দেখা যায়। জনশ্রুতি আছে যে কারো চিতাভস্যের উপর এই মঠ নির্মিত হয়েছিল। পোড়ামাটির অলঙ্করণে নির্মিত মধ্যযুগীয় এই মন্দিরটি স্থাপত্য শিল্পের এক দারুণ নিদর্শন। দেখতে হলে চলে আসুন বাগেরহাটের এই কোদলা গ্রামে। বাংলার হাজার বছরের ইতিহাস ঐতিহ্য যে কত সমৃদ্ধ তা নিজের চোখে দেখতে আজই বেরিয়ে পড়ুন। আয়তনের দিক দিয়ে দেশটি যতই ছোট হোক না কেন, ধনে মানে ঐতিহ্যে এই দেশটি কিন্তু তত ছোট নয়। দেশকে ভালোবাসতে হলে আগে দেশটাকে দেখতে হবে, জানতে হবে দেশের গৌরবময় ইতিহাস। অযোধ্যার মঠ একটি স্মৃতি মঠ। বলা হয় 17শ শতাব্দীর দিকে রাজা প্রতাপাদিত্য তার প্রিয় সাধক পণ্ডিত সরস্বতীকে এটি একটি ভালোবাসা নিদর্শন হিসাবে এই মঠটি নির্মাণ করে। Beautiful Bangladesh. Beautiful Bangladesh. বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, যেতে যেতে একটা গল্প শোনা যাক। ব্রিটিশ ভারতের পুলিশ গেজেটিয়ারে একটা আইনের উল্লেখ ছিল, আর তা হলো দ্বীপান্তর আইন। সে আমলে
কোনো দণ্ডপ্রাপ্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড হলে তাকে কোনো কারাগারে না রেখে যাবজ্জীবন দ্বীপান্তর দেয়া হতো। দক্ষিণাঞ্চলের অন্যান্য অনেক দ্বীপের মতো সে সময় অনেক আসামিকে নাকি এই অঞ্চলে দ্বীপান্তরিত করা হয়েছিল। অবশ্য দ্বীপান্তর আইন বলে এখন অবশ্য কিছু নেই। সে যাই হোক, আমরা এখন চলেছি বাগেরহাট থেকে যাত্রাপুরের পথে 5 কিলোমিটার দূরে কারাপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামে। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি কোনো কাল্পনিক গল্পের মহানায়ক ছিলেন না। একাধারে তিনি আরবি ফার্সি ভাষা জ্ঞানের অধিকারী, একজন নিষ্ঠাবান ধর্মগুরু, একজন কবি, সমাজসেবক, একজন সফল সেনাপতি, স্থাপত্যবিদ, রাষ্ট্রদূত, শাসক, রাজস্ব সচিব, একজন প্রধানমন্ত্রী, সর্বোপরি একজন ত্যাগী সাধক হিসেবে খান আল আজম উলুগ খান জাহান ছিলেন একজন পরিপূর্ণ কীর্তিমান। উলুগ খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ 10 বছর মৃত্যুর প্রস্তুতি গ্রহণের জন্য ইবাদত, কোরআন তেলাওয়াত, তাসবিহ ও নামাজে রত ছিলেন। আর এই যে স্থাপনাটা দেখছেন এর নাম তপ ঘর বলা হয়ে থাকে। সাবেকডাঙ্গার এই তপ ঘরে বসেই হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি সাধনা করতেন আল্লাহর দিদার লাভ করার জন্য। দক্ষিণমুখী এক কক্ষ বিশিষ্ট এই স্থাপনাটিতে একটি মাত্র দরজা ও ছোট ছোট 2টি জানালা রয়েছে। তপঘরটির ভিতরে লাল পোড়ামাটির শৈল্পিক কারুকাজে ভরপুর থাকলেও এর বাইরের দেয়াল মসৃণ সাদামাটা। বাইরে থেকে এর ছাদ দেখতে চৌচালা টিনের ঘরের মতো। হযরত খান জাহান আলী রাদিয়াল্লাহু ইসলামের সময় নির্মিত এই স্থাপত্যটি মসজিদের মতো দেখতে হলেও আসলে কিন্তু এটি একটি মসজিদ নয়। পীর সাহেব এই জায়গাটি অ্যাকচুয়ালি তপস্যার ঘর হিসাবে এখানে উনি তপস্যা করতেন, তো এটা ছিল তার একটি সাধনার ঘর। বন্ধুরা, বাগেরহাটের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষে চলে এসেছি। পড়ন্ত বিকেলের আলোয় এখন আমরা এসেছি রণবিজয়পুর গ্রামের পাগলা পীরের মাজার দেখতে। পাগলা পীরের প্রকৃত নাম ও পরিচয় সময়ের ব্যবধানে হারিয়ে গেছে। জনশ্রুতি আছে পাগলা পীরের মা অত্যন্ত কামেল রমণী ছিলেন। মূলত মায়ের দোয়ার বরকতে এই পীর কামিয়ালিয়াত লাভ করেছিলেন। প্রতি বছর ফাল্গুন মাসের 26 তারিখে এই মাজারে ওরস অনুষ্ঠিত হয়। তখন অনেক মানুষের সমাগম ঘটে। হিন্দু সম্প্রদায়ের মানুষও আসেন এই মাজারের দুধ করা দিতে। হযরত খান জাহান আলী রাদিয়াল্লাহু সালাম যখন ইসলাম প্রচারের জন্য এই অঞ্চলে আসেন, তখন তাকে ইসলামের বিরোধী পন্থীদের সাথে তার সাথে অনেক সংঘাত হয়, অনেক যুদ্ধ হয়, কিন্তু এই যুদ্ধে উনি জয়লাভ করেন। আর এই কারণে এই অঞ্চলের নাম হয় রণবিজয়পুর। আর এখানে আসলে আপনারা দেখতে পাবেন পাগলা পীরের মাজার শরীফ। তো বন্ধুরা, পাগলা পীরের মাজার দেখতে দেখতে আমাদেরকে বিদায় দিন। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাতে আমাদের ফোন করবেন। আমাদের সেল নাম্বার 0171 113 1749।